আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফ্লোরোকুইনোলনস, তাই তো? আমরা আগের দিন কি পড়েছিলাম যে ভেরিয়াস ক্লাসেস অফ অ্যান্টিবায়োটিক্স রয়েছে, তাই না? যার মধ্যে আমরা অলরেডি কোনটা শেষ করে ফেলেছি, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, তাই তো? আচ্ছা, একটু আজকে যেহেতু নেটওয়ার্ক ইস্যু আছে, আমি একটু চাইবো যে যদি কোনোভাবে আমরা একটু দুজনের মধ্যে কথা মানে কমিউনিকেশনটা রাখতে পারি তাহলে ভালো হয়। মানে আমি বলে গেলাম তোমরা শুনে গেলে, এরকম যেন না হয়, ঠিক আছে? মানে আমি বললাম তোমরা সেটাকে আমাকে একটু রেসিপ্রোকেট করো যে বুঝতে পারছো কিনা, কারণ আজকে এতটা নেটওয়ার্ক ইস্যু আছে আমার পক্ষে এটা বোঝা সম্ভব না যে তোমরা আমার পুরো কথাটা শুনতে পাচ্ছ কিনা। একটু সবার কাছে জানতে চাইবো, এম আই অডেবল? ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, দেখো এই যে বিভিন্ন ক্লাসেস অফ অ্যান্টিবায়োটিক্স রয়েছে, যেমন আমরা আগের দিন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করলাম, আমরা এরকম দেখেছি ম্যাক্রোলাইডস আছে। আজকে আমরা যে ক্লাস অফ অ্যান্টিবায়োটিক্স নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্লোরোকুইনোলনস, ঠিক আছে? এই যে ফ্লোরোকুইনোলনস যে ক্লাস অফ অ্যান্টিবায়োটিক্স, এরা হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। আচ্ছা, একটু মনে করে দেখো তো, আমরা যখন অ্যান্টিবায়োটিক্স নিয়ে আলোচনা করেছিলাম, আমরা এই ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, এই যে ব্যাকটেরিসাইডাল, এর মধ্যে আমরা দুটো শব্দ পাচ্ছি, একটা হচ্ছে ব্যাকটেরি, একটা সাইডাল। এই ব্যাকটেরি কথাটা তো ব্যাকটেরিয়া থেকে এসছে, আমরা বুঝে গেছি। সাইডাল কথার মানেটা কি বলেছিলাম? সাইডাল কিল, মেরে ফেলা, তাই তো? তাহলে ব্যাকটেরিসাইডাল এই কথাটার মানে কি হচ্ছে? ব্যাকটেরিয়াকে এরা মেরে ফেলে, তাই না? তার মানে যে সকল অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে তাদেরকে কি বলা হয়? ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক, তাই তো? এই ফ্লোরোকুইনোলনস যে ক্লাসটার আমরা কথা বলছি, এই যে অ্যান্টিবায়োটিক যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। বোঝা গেল? আচ্ছা, আমরা যখন বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স নিয়ে পড়েছিলাম, এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স আমরা কি পড়েছিলাম? তারা কি ব্যাকটেরিসাইডাল ছিল না ব্যাকটেরিওস্ট্যাটিক ছিল? ব্যাকটেরিসাইডাল, ভেরি গুড। কারণ বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকও কি করে? ব্যাকটেরিয়াগুলোকে ডাইরেক্টলি কিল করে, তাই তো? এবার দেখো, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলোর মেকানিজম অফ অ্যাকশন আলাদা, তারা একটা নির্দিষ্ট পদ্ধতিতে ব্যাকটেরিয়াগুলোকে কিল করে। ফ্লোরোকুইনোলনস এরাও ব্যাকটেরিয়াকে কিল করে, কিন্তু এদেরও ব্যাকটেরিয়াকে কিল করার পদ্ধতি আলাদা, তাই তো? আচ্ছা, তাহলে প্রথমে আমরা জেনে নিই যে একটা জিনিস ফ্লোরোকুইনোলনস পড়ার আগে, সেটা হচ্ছে একদম প্রথমে ফ্লোরোকুইনোলন বলে কিছু ছিল না। যে ধরনের অ্যান্টিবায়োটিকটা ব্যবহার হতো তাকে বলা হতো কুইনোলন। আমি একটু লিখি, দেখো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে নাকি আরেকটু বড় করে লিখবো? দেখা যাচ্ছে না স্যার, অসুবিধা নেই। দেখা যাচ্ছে না, আরেকটু বড় করে লিখছি। বোঝা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে, কিন্তু সব ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে না। ডান দিকে কিউ ইউ আই এন ও, এখন কুইনোলন, কিউ ইউ আই এন ও এল ও এন, বোঝা যাচ্ছে না? স্যার সুরজিৎকে বলবো স্যার, উনি ফুল স্ক্রিন করে দেখো, দেখতে পাবে। মানে হাফ স্ক্রিন থাকলে তখন দেখা যাচ্ছে না। সুরজিৎ একটু স্ক্রিনটা ফুল করে নাও, তাহলে তুমি দেখতে পাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে? আর বাকিরা দেখতে পাচ্ছ? আচ্ছা, এই যে কুইনোলন বলছি, এই কুইনোলনের মধ্যে ছিল হচ্ছে তখন মানে প্রথমে একদম, সেটা হচ্ছে ন্যালিডিক্সিক অ্যাসিড। আমি একটু লিখে দিই। সুরজিৎ দেখো, দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে ন্যালিডিক্সিক অ্যাসিড? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই যে ন্যালিডিক্সিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে ফার্স্ট অফ দ্য সিনথেটিক কুইনোলন অ্যান্টিবায়োটিক্স। মানে এই যে কুইনোলন অ্যান্টিবায়োটিক যেটা ছিল, সেই কুইনোলন অ্যান্টিবায়োটিকের সব থেকে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ন্যালিডিক্সিক অ্যাসিড। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। কিন্তু এটা কিন্তু ফ্লোরোকুইনোলন না, এটা হচ্ছে কুইনোলন। আর এই যে ন্যালিডিক্সিক অ্যাসিড যেটা ছিল, অর্থাৎ কুইনোলন যেটা ছিল, এদের স্পেকট্রামটা খুব ছোট। এই স্পেকট্রাম ছোট কথা মানে কি? স্পেকট্রাম ছোট মানে হচ্ছে এরা খুব অল্প সংখ্যক ব্যাকটেরিয়ার উপরে কাজ করতে পারত। এদের কার্যক্ষমতা, এদের অ্যাক্টিভিটি খুব অল্প সংখ্যক ব্যাকটেরিয়ার উপরে। বোঝা গেল?
তাই এদের স্পেকট্রামটা বলা হতো ন্যারো। আচ্ছা, ন্যারো স্পেকট্রাম আর ব্রড স্পেকট্রামের মধ্যে পার্থক্য কি? ন্যারো স্পেকট্রাম মানে হচ্ছে অল্প সংখ্যক ব্যাকটেরিয়ার উপরে তার কাজ, আর ব্রড স্পেকট্রাম মানে কি? ব্রড মানে চওড়া, তার মানে অনেকগুলো ব্যাকটেরিয়ার উপরে তার কাজ। বোঝাতে পারলাম? মানে গ্রাম পজিটিভ কভারেজ, গ্রাম নেগেটিভ কভারেজ পুরোটা কভার করছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেগুলো। আর ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হয়তো গ্রাম নেগেটিভ কভারেজ রয়েছে কিন্তু গ্রাম পজিটিভ কভারেজ অল্প, বা হয়তো গ্রাম পজিটিভ কভারেজ আছে, গ্রাম নেগেটিভ কভারেজ অল্প। বোঝাতে পারছি? এই যে ন্যালিডিক্সিক অ্যাসিড যেটা ছিল, এই ন্যালিডিক্সিক অ্যাসিডের গ্রাম নেগেটিভ কভারেজটা ছিল, ঠিক আছে? দে আর এফেক্টিভ প্রাইমারিলি এগেনস্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কিন্তু গ্রাম পজিটিভ কভারেজ আমরা যদি দেখতে যাই, এই ন্যালিডিক্সিক অ্যাসিডের গ্রাম পজিটিভ কভারেজটা কিন্তু অতি সামান্য। বোঝাতে পারলাম? তাহলে আমরা বলতে পারি তো যে ন্যালিডিক্সিক অ্যাসিডের স্পেকট্রামটা খুব ন্যারো? বলতে পারি কি পারি না? তাহলে দে আর এফেক্টিভ প্রাইমারিলি এগেনস্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? এই যে কুইনোলন যে অ্যান্টিবায়োটিক ছিল, দে আর এফেক্টিভ প্রাইমারিলি এগেনস্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কিন্তু গ্রাম পজিটিভ ক্ষেত্রে আমরা কি দেখবো? মাইনর অ্যান্টি গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি তাদের রয়েছে, মাইনর অ্যান্টি গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি রয়েছে। তার মানে কি? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এগেনস্টে তার কাজ সেরকম কিছু রিমার্কেবল কাজ নেই, সেরকম কিছু ভালো অ্যাক্টিভিটি নেই। বোঝাতে পারলাম? তাহলে ভালো অ্যান্টিবায়োটিক আমরা কোনটাকে বলবো? যার কভারেজটা ভালো, গ্রাম নেগেটিভের পাশাপাশি যে তার গ্রাম পজিটিভকেও কভার করতে পারবে, তার স্পেকট্রামটা আরেকটু বেশি হবে, সেটাকে আমরা ভালো অ্যান্টিবায়োটিক বলতে পারবো, তাই তো? তাহলে কি করা হলো? এই যে কুইনোলন গ্রুপের যে অ্যান্টিবায়োটিক ছিল, কুইনোলন ক্লাসের যে অ্যান্টিবায়োটিক ছিল, এই যে ন্যালিডিক্সিক অ্যাসিড যেটা ছিল, এর মলিকিউলার স্ট্রাকচারের মধ্যে ফ্লুরিনকে ঢুকিয়ে দেওয়া হলো। বোঝা গেল? আর যেই মুহূর্তে ফ্লুরিনকে তার মলিকুলার স্ট্রাকচারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, দেখা গেল কি তার স্পেকট্রামটা বেড়ে গেল আগের থেকে। বোঝাতে পারলাম? তাহলে কি অ্যান্টিবায়োটিকটা আগের থেকে আরেকটু ভালো হলো না হলো না? আরেকটু ভালো হলো। এবার কি করা হলো আমি এটা বুঝে দিই। আচ্ছা, এই কুইনোলনের C6 পজিশনে ফ্লুরিনকে ঢুকিয়ে দেওয়া হলো। কোথায় ঢুকিয়ে দেওয়া হলো? C6 পজিশন। দেখা যাচ্ছে, লেখাটা পড়া যাচ্ছে। ফ্লুরিন ইজ অ্যাডেড অ্যাট C6 পজিশন। এই যে ন্যালিডিক্সিক অ্যাসিড যেটা ছিল, এই ন্যালিডিক্সিক অ্যাসিডের C6 পজিশনে ফ্লুরিনকে ঢুকিয়ে দেওয়া হলো, ফ্লুরিনকে। আর যেই কুইনোলনের C6 পজিশনে ফ্লুরিন ঢুকে গেল, তখন কুইনোলনটার নাম কি হয়ে গেল? ফ্লোরোকুইনোলন। এই ফ্লোরো কথাটা কোত্থেকে এসছে? ফ্লোরিন থেকে। বোঝাতে পারলাম? তাহলে আমি এটা বুঝি। তাহলে আগে কি ছিল? আগে ছিল কুইনোলন, কুইনোলন ছিল। এবার কি ঢুকে গেল? C6 পজিশনে কি ঢুকলো? C6 পজিশনে কি ঢুকলো? ফ্লুরিন, তাই তো? আর যেই C6 পজিশনে ফ্লুরিন ঢুকে গেল, এই কুইনোলনটার নাম কি হয়ে গেল? ফ্লোরোকুইনোলন। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আচ্ছা, যেহেতু ফ্লুরিন ঢুকে গেল C6 পজিশনে ন্যালিডিক্সিক অ্যাসিডের, কি হয়ে গেল? তার স্পেকট্রামটা আরেকটু বেড়ে গেল। আগে কি হতো? এই ন্যালিডিক্সিক অ্যাসিডের স্পেকট্রামটা কি ছিল? ন্যারো ছিল, ছোট ছিল, খালি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ব্যবহার হতো, ইউটিআই তে ব্যবহার হতো, ঠিক আছে? কিন্তু যেই ফ্লুরিনকে ঢুকিয়ে দেওয়া হলো C6 পজিশনে, তখন তার স্পেকট্রামটা আরেকটু বেড়ে গেল। তখন সে কুইনোলন থেকে কি হয়ে গেল? ফ্লোরোকুইনোলন হয়ে গেল। বোঝাতে পারলাম? এই অবধি পরিষ্কার? তাহলে প্রথম যে ফ্লোরোকুইনোলন যেটা তৈরি হলো, প্রথম কুইনোলন ছিল, ফ্লুরিন ঢুকলো, কি তৈরি হলো? ফ্লোরোকুইনোলন। প্রথম যে ফ্লোরোকুইনোলনটা তৈরি হলো, সেটার নাম হচ্ছে নরফ্লক্সাসিন। আমি লিখে দিচ্ছি, প্রথম যে ফ্লোরোকুইনোলন যেটা তৈরি হলো, তার নাম হচ্ছে নরফ্লক্সাসিন। নরফ্লক্সাসিন। বোঝা যাচ্ছে? তাহলে এই নরফ্লক্সাসিনটা কি? ইট ইজ দ্য ফার্স্ট ফ্লোরোকুইনোলন। ইট ইজ দ্য ফার্স্ট ফ্লোরোকুইনোলন। বোঝা গেল?
তাহলে নরফ্লক্সাসিনের ক্ষেত্রে নরফ্লক্সাসিনে আমরা কি দেখবো, ন্যালিডিক্সিক অ্যাসিডের যা স্পেকট্রাম ছিল তার থেকে নরফ্লক্সাসিনের স্পেকট্রাম বেড়ে গেল। এবার নরফ্লক্সাসিনের পরে আরো ফ্লোরোকুইনোলন এসছে, যেমন ওফ্লক্সাসিন এসছে, সিপ্রোফ্লক্সাসিন এসছে, তারপরে আরো লেটেস্ট জেনারেশন ফ্লোরোকুইনোলন এসছে, যেমন লিভোফ্লক্সাসিন এসছে, মক্সিফ্লক্সাসিন এসছে। আমরা সবগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথম ফ্লোরোকুইনোলন কোনটা আবিষ্কার হলো? নরফ্লক্সাসিন। ভেরি গুড। মানে মেডিকেল ইউজের জন্য এটা অ্যাপ্রুভড হলো 1983 তে। 1983 তে কি হলো, নরফ্লক্সাসিন প্রথম মেডিকেল ইউজের জন্য অ্যাপ্রুভড হলো। বোঝাতে পারলাম? এরপরে নরফ্লক্সাসিনের পরে যেটা আসলো সেটা হচ্ছে ওফ্লক্সাসিন। আমি মুছে দেবো এটা। নরফ্লক্সাসিনের পরে আসলো ওফ্লক্সাসিন। হ্যাঁ বলো, দেখা যাচ্ছে না? যাচ্ছে না। স্যার দিলীপ স্যারকে জয়েন করেন, স্যার রিকোয়েস্ট করছেন। আমি সেশনের মাঝখানে কি করে জয়েন করবো বলো? আমি দিলীপদাকে আমি পরে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ওফ্লক্সাসিন বোঝা যাচ্ছে? এই এই ওফ্লক্সাসিন মেডিকেল ইউজের জন্য অ্যাপ্রুভড হয়েছিল, জেনে রেখে দাও, 1985 এ। 1985। নরফ্লক্সাসিন কবে হয়েছিল দেখলাম? নরফ্লক্সাসিন কবে বলেছিল? 1983। 1983, তাই তো? আর ওফ্লক্সাসিন কবে হলো? 1985 এ, তাই তো? 1985 এ। এবার ওফ্লক্সাসিনের পরে যেটা আসলো সেটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, 1987 এ। সিপ্রোফ্লক্সাসিন কবে আসলো? 1987। 1987 বোঝা গেল? তাহলে প্রথম আসলো নরফ্লক্সাসিন 1983, তারপরে আমরা দেখলাম ওফ্লক্সাসিন আসলো 1985 এ, তারপরে কি আসলো? সিপ্রোফ্লক্সাসিন আসলো 1987 এ। এই সবগুলো কি হয়ে গেল? সবগুলো ফ্লোরোকুইনোলন হয়ে গেল। এগুলো কিন্তু আর কুইনোলন নেই। বোঝাতে পারলাম? কুইনোলন ছিল ন্যালিডিক্সিক অ্যাসিড, কিন্তু যেই ফ্লোরিন ঢুকে গেল তখন সেটা হয়ে গেল ফ্লোরোকুইনোলন। আর প্রথম ফ্লোরোকুইনোলন কোনটা? নরফ্লক্সাসিন। নরফ্লক্সাসিন। ক্লিয়ার? তাহলে প্রথম ফ্লোরোকুইনোলন অ্যাপ্রুভ কবে হলো মেডিকেল ইউজের জন্য? 1983। এই অবধি কি আমাদের কাছে পরিষ্কার হলো? এবার একটা জিনিস দেখো, ন্যালিডিক্সিক অ্যাসিডের থেকে এর স্পেকট্রাম বড় আমরা বুঝলাম। ন্যালিডিক্সিক অ্যাসিডের থেকে এর যদি আমরা স্পেকট্রাম দেখি, এর স্পেকট্রামটা বড় বুঝলাম, কিন্তু যত জেনারেশন বাড়তে লাগলো ফ্লোরোকুইনোলনসের, তত তার স্পেকট্রামটা আরো বাড়তে লাগলো। আমরা যদি লোয়ার জেনারেশন ফ্লোরোকুইনোলনস দেখি, ধরো ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, তখন আমরা কি দেখবো? তাদের গ্রাম নেগেটিভ কভারেজটা অনেক ভালো, কিন্তু গ্রাম পজিটিভ কভারেজটা অত বেশি নেই। কিন্তু জেনারেশন যত বাড়বে ফ্লোরোকুইনোলনসের, তত কি হবে? তত তার গ্রাম পজিটিভ কভারেজটাও বাড়তে থাকবে। মানে গ্রাম নেগেটিভ কভারেজ তো আছে, তার পাশাপাশি তার গ্রাম পজিটিভ কভারেজটাও বাড়তে থাকবে। বোঝাতে পারলাম এই অবধি? তাহলে আমরা বলতে পারি তো যে হায়ার দ্য জেনারেশন অফ দ্য ফ্লোরোকুইনোলনস, মোর ইজ দ্য গ্রাম পজিটিভ কভারেজ। তাই তো? তাহলে একটু জেনে নিন। তাহলে সেকেন্ড জেনারেশন ফ্লোরোকুইনোলনের মধ্যে আমরা কি কি দেখলাম? সেকেন্ড জেনারেশন ফ্লোরোকুইনোলনের মধ্যে ওফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, তাই তো? মানে কুইনোলনের আমি যদি সেকেন্ড জেনারেশন বলি, কুইনোলনের সেকেন্ড জেনারেশন, তাহলে এর মধ্যে তোমার নরফ্লক্সাসিনও ঢুকছে, তাই তো? মানে কুইনোলন তৈরি হওয়ার পরে, মানে কুইনোলনের আমি যদি সেকেন্ড জেনারেশন দেখি, ফ্লোরোকুইনোলন তৈরি হলো, নরফ্লক্সাসিন হলো, ওফ্লক্সাসিন হলো, সিপ্রোফ্লক্সাসিন হলো। বোঝাতে পারছি? কারণ ফার্স্টে তো চলে আসছে ন্যালিডিক্সিক অ্যাসিড, ন্যালিডিক্সিক অ্যাসিড, তাই না? তারপর থেকে তো শুরু হয়ে গেল ফ্লোরোকুইনোলন। ক্লিয়ার? বোঝাতে পারছি না? পারছি না? তাহলে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। এবার যদি একটা থার্ড জেনারেশন দেখি, থার্ড জেনারেশনের মধ্যে আমরা কি দেখবো? লিভোফ্লক্সাসিন আছে। থার্ড জেনারেশনের মধ্যে লিভোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন।
দেখো এখানে না অনেকগুলো ফ্যালাসি আছে। কোনো কোনো জায়গায় তুমি দেখবে লিভোফ্লক্সাসিনকে সেকেন্ড জেনারেশনে ফেলেছে, কোনো কোনো জায়গায় দেখবে লিভোফ্লক্সাসিনকে থার্ড জেনারেশনে ফেলেছে। মানে কি ব্যাপারটা যত উন্নত হচ্ছে তত লোকে চাইছে একটু জেনারেশন নামিয়ে দিই। আমরা আপাতত ধরে নিচ্ছি লিভোফ্লক্সাসিনকে থার্ড জেনারেশন। বোঝাতে পারলাম? এই লিভোফ্লক্সাসিন মেডিকেল ইউজের জন্য ইউনাইটেড স্টেটসে কবে অ্যাপ্রুভ হয়েছে জানো? 1996-এ। 1996-এ লিভোফ্লক্সাসিন অ্যাপ্রুভ হয়েছে ফর মেডিকেল ইউজ ইন ইউনাইটেড স্টেটস। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো দেখো অনেক ফ্লোরোকুইনোলন্স আছে, আমি সবগুলোর নাম বলছি না, যেগুলো বেশি চলে আমি সেগুলোর কথা বলছি। এরপর আসছে মক্সিফ্লক্সাসিন। মক্সিফ্লক্সাসিন, এই মক্সিফ্লক্সাসিনকে ফোর্থ জেনারেশন ফ্লোরোকুইনোলন বলা হয়, ফোর্থ জেনারেশন। এবার কোনো কোনো টেক্সটে তুমি দেখবে মক্সিফ্লক্সাসিনকে থার্ড জেনারেশনের মধ্যে ফেলা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দেখবে মক্সিফ্লক্সাসিনকে ফোর্থ জেনারেশনে ফেলা হচ্ছে। আমরা আপাতত মক্সিফ্লক্সাসিনকে ফোর্থ জেনারেশন ধরে আলোচনা করি, ঠিক আছে? তার মানে একটা দেখো কোন জেনারেশনে পড়ছে থেকে বড় ব্যাপার একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, ফ্লোরোকুইনোলনস আরো মডিফাই হতে থাকছে, তাই তো? এই মক্সিফ্লক্সাসিন ইউনাইটেড স্টেটসে কবে অ্যাপ্রুভ হয়েছে জানো? 1999-এ। 1999। বোর্ডটা কি দেখা যাচ্ছে? লিভোফ্লক্সাসিন হলো 1996-এ, মক্সিফ্লক্সাসিন হলো 1999-এ। ঠিক আছে, অ্যাপ্রুভড হলো মেডিকেল ইউজের জন্য ইন দ্য ইউনাইটেড স্টেটস। তাহলে এবার আমরা যদি লোয়ার জেনারেশন ফ্লোরোকুইনোলনস দেখি, ধরো সেকেন্ড জেনারেশন দেখছি, ওফ্লক্সাসিন দেখছি, সিপ্রোফ্লক্সাসিন দেখছি, এক্ষেত্রে আমরা কি দেখবো? এদের গ্রাম নেগেটিভ কভারেজটা আছে ভালো, কিন্তু গ্রাম পজিটিভ কভারেজ অত ভালো না, উল্লেখযোগ্য অত ভালো না। বোঝাতে পারলাম? কিন্তু আমরা যদি হায়ার জেনারেশন ফ্লোরোকুইনোলনস দেখি, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এক্ষেত্রে আমরা কি দেখবো? গ্রাম নেগেটিভ কভারেজ তো রয়েছে, তার পাশাপাশি গ্রাম পজিটিভ কভারেজটাও বেড়ে গেছে। তাহলে আমরা স্পেকট্রাম যদি তুলনা করি, কার স্পেকট্রাম বেশি বড়? সেকেন্ড জেনারেশন না থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, মানে হায়ার জেনারেশন না লোয়ার জেনারেশন, কার স্পেকট্রাম বেশি বড়? বোঝাতে পারলাম এই অবধি আমি? এই অবধি ক্লিয়ার? বোর্ডটা দেখা যাচ্ছে পুরো? আচ্ছা, একটা ফ্লোরোকুইনোলনের নাম জেনে রাখো, ট্রোভাফ্লক্সাসিন। ট্রোভাফ্লক্সাসিন, ট্রোভাফ্লক্সাসিন। এই ট্রোভাফ্লক্সাসিনটা কিন্তু ফোর্থ জেনারেশন, এই ট্রোভাফ্লক্সাসিনটা ফোর্থ জেনারেশন। ক্লিয়ার? তাহলে হায়ার দ্য জেনারেশন অফ দ্য ফ্লোরোকুইনোলনস, মোর ইজ দ্য গ্রাম পজিটিভ কভারেজ। এই অবধি কি আমাদের কাছে পরিষ্কার হলো? তাহলে মোটামুটি একটা ফ্লোরোকুইনোলনের আইডিয়া কি আমরা পেলাম? বিফোর উই প্রসিড ইনটু দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ফ্লোরোকুইনোলনস একটা মোটামুটি আইডিয়া আমাদের কাছে আসলো। তার মানে আগে ছিল কুইনোলন, এই কুইনোলনের মধ্যে যখন ফ্লোরিনকে ঢুকিয়ে দেওয়া হলো তখন সেটা কনভার্ট হয়ে গেল ফ্লোরোকুইনোলনে, তাই তো? আগে ছিল কুইনোলন, এই কুইনোলনের মধ্যে যখন ফ্লোরিনকে ঢুকিয়ে দেওয়া হলো তখন সেটা কনভার্ট হয়ে গেল ফ্লোরোকুইনোলনে। আর ফ্লোরোকুইনোলনে যখন কনভার্ট হয়ে গেল তখন কি হলো? তার স্পেকট্রামটা আরেকটু বেড়ে গেল। আগে যেটা ছিল কুইনোলন, অ্যালিডিক্সিক অ্যাসিড, তার স্পেকট্রামটা ছোট ছিল, ন্যারো স্পেকট্রাম ছিল, খালি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ব্যবহার করা হতো। কেন? যেহেতু তার গ্রাম নেগেটিভ কভারেজটা রয়েছে। তাও যে বিশাল ভালো গ্রাম নেগেটিভ কভারেজ তাও কিন্তু না। এবার ফ্লোরিন অ্যাড করার পরে কি হলো? তার স্পেকট্রামটা বেড়ে গেল, তার গ্রাম নেগেটিভ কভারেজটা আর একটু বেড়ে গেল। হ্যাঁ বুঝলাম, শুরুর দিকে গ্রাম পজিটিভ কভারেজ হয়তো অত ভালো ছিল না, কিন্তু গ্রাম নেগেটিভ কভারেজটা তো বাড়লো আগের থেকে, তাহলে আরেকটু ভালো হলো কি জিনিসটা? তাহলে প্রথম যে ফ্লোরোকুইনোলন যেটা তৈরি হলো, অর্থাৎ ন্যালিডিক্সিক অ্যাসিডের C6 পজিশনে ফ্লোরিন ঢুকিয়ে দেওয়ার পরে প্রথম যে ফ্লোরোকুইনোলন তৈরি হলো সেটার নাম কি তোমরা বলো? নরফ্লক্সাসিন, তাই তো? নরফ্লক্সাসিন প্রথম অ্যাপ্রুভড হলো নরফ্লক্সাসিন কবে? 1983, তাই তো? এবার নরফ্লক্সাসিনের পরে কোন ফ্লোরোকুইনোলন অ্যাপ্রুভড হলো? ওফ্লক্সাসিন 1985-এ। তারপরে আসলো সিপ্রোফ্লক্সাসিন which is introduced in 1987। ঠিক আছে, এবার কি হলো? এগুলো তো সব সেকেন্ড জেনারেশনের মধ্যে পড়লো। এবার তারপরের জেনারেশন আসলো থার্ড জেনারেশন, তারপর আসলো ফোর্থ জেনারেশন। যেমন লিভোফ্লক্সাসিন থার্ড জেনারেশনের মধ্যে আমরা যদি ধরি, লিভোফ্লক্সাসিন কবে অ্যাপ্রুভড হলো মেডিকেল ইউজের জন্য? ইউনাইটেড স্টেটসে 1996। তারপরে আসলো মক্সিফ্লক্সাসিন, ইউনাইটেড স্টেটসে ওটা মেডিকেল ইউজের জন্য অ্যাপ্রুভড কবে হলো? 1999-এ। আর আমি কি বললাম? যত জেনারেশন বাড়তে লাগলো তত ফ্লোরোকুইনোলনসের
গ্রাম পজিটিভ কভারেজটাও বাড়তে লাগলো। গ্রাম নেগেটিভ কভারেজ তো আছে, তার পাশাপাশি গ্রাম পজিটিভ কভারেজটাও বাড়তে লাগলো। সেই জন্য আমি কি বলছি, হায়ার দ্য জেনারেশন অফ দ্য ফ্লোরোকুইনোলনস, মোর ইজ দ্য গ্রাম পজিটিভ কভারেজ। পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো এবার আমরা তাহলে মেকানিজম অফ অ্যাকশনে ঢুকি। এরা কিভাবে কাজ করে? প্রথমে আমরা কি শিখেছি, এদের কাজ করার পদ্ধতিটা কি? এরা ব্যাকটেরিয়াকে কি করে? এরা ব্যাকটেরিয়ার গ্রোথটাকে কি ইনহিবিট করে দেয়, সাপ্রেস করে দেয়, নাকি ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে? ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে, যার জন্য ফ্লোরোকুইনোলনসকে কি বলা হয়? ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। যে সকল অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করে দেয়, ব্যাকটেরিয়ার গ্রোথটাকে সাপ্রেস করে দেয়, ব্যাকটেরিয়ার গ্রোথটা হতে দেয় না, প্রিভেন্ট করে, তাদেরকে কি বলা হয়? ভেরি গুড, ব্যাকটেরিয়াস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। যেমন ম্যাক্রোলাইডস, তাই তো? যার একটা উদাহরণ হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, তাই না? আচ্ছা, আর ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক কোনগুলো? যারা ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে। যেমন আমরা বিটাল একটা অ্যান্টিবায়োটিকে দেখেছিলাম, তারা ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে, তাই তাদেরকে বলা হয় ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। ফ্লোরোকুইনোলনে আমরা দেখবো এরা ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করে। এবার কিভাবে কিল করে? যখন আমরা বিটাল একটা অ্যান্টিবায়োটিক পড়েছিলাম, তখন আমরা কি দেখেছিলাম, যে বিটাল একটা অ্যান্টিবায়োটিকের কাজ কোথায়? ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা তারা তৈরি হতে দেয় না, তাই না? হ্যাঁ স্যার। মনে পড়ছে বিটাল একটা অ্যান্টিবায়োটিকের মেকানিজম অফ অ্যাকশন আমরা যখন পড়েছিলাম, কি দেখেছিলাম? ওরা পেপটিডোগ্লাইকান তৈরি হতে দেয় না, তার ক্রস লিঙ্কিংটা হতে দেয় না। আর এই পেপটিডোগ্লাইকান গুলো আছে বলেই ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয়, হ্যাঁ স্যার। তাই না? যেহেতু পেপটিডোগ্লাইকান তৈরি হতে দেয় না, তাই ব্যাকটেরিয়াল সেল ওয়ালেরও তার সিনথেসিস হয় না। আর ব্যাকটেরিয়াল সেল ওয়ালের সিনথেসিস হয় না বলে কি হয়? ব্যাকটেরিয়াগুলোর ডাইরেক্টলি মৃত্যু ঘটে, তাই তো? তার মানে বিটাল একটা অ্যান্টিবায়োটিক গুলোর প্রভাব কার উপরে? ব্যাকটেরিয়াল সেল ওয়াল তারা তৈরি হতে দেবেন। এবার ফ্লোরোকুইনোলনের কাজ আমরা দেখবো ব্যাকটেরিয়াল সেল ওয়ালের উপরে না, অন্য কোথাও। ফ্লোরোকুইনোলনের কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার শরীরে যে ডিএনএ রয়েছে, ব্যাকটেরিয়াল সেলের মধ্যে যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএর উপরে কাজ। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে আমাকে ফ্লোরোকুইনোলনের মেকানিজম অফ অ্যাকশন জানতে গেলে প্রথমে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল ডিএনএ কেমন হয়, ব্যাকটেরিয়াল ডিএনএটা কেমন। তাহলে আমরা একটু শিখে নিই ব্যাকটেরিয়াল ডিএনএ। আচ্ছা, ডিএনএ তো আমরা জানি যে এটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল, এটা আমরা জানি তো? হ্যাঁ স্যার। এই ডিএনএ এর পুরো নাম কি বলতে পারবে? আমরা পড়েছিলাম। ভেরি গুড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। লেখার দরকার আছে না লেখার দরকার নেই? ঠিক আছে। এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ, এটা কেমন হয় আগে আমরা জেনে নিই, ডিএনএ কেমন হয়, তারপরে আমরা দেখবো ব্যাকটেরিয়াল ডিএনএ কেমন হয়। দেখো, ডিএনএ এরকম টাইপের হয়, আমরা জানি তো। ডিএনএ দেখা যাচ্ছে বোর্ডটা? আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দুখানা পলিনিউক্লিওটাইড চেন। এই যে এই একটা, এই একটা, দুখানা আমরা কি দেখতে পাচ্ছি? পলিনিউক্লিওটাইড চেন। তারা কিভাবে রয়েছে? দে কয়েলড অ্যারাউন্ড ইচ আদার, একজন আরেকজনকে কয়েল করে রয়েছে, পেঁচিয়ে রয়েছে, তাই না? মানে দুটো দড়িকে তুমি যদি পেঁচাও যেমন দেখতে লাগে সেরকম। তাহলে এটা এটা কি? এটা হচ্ছে দুখানা পলিনিউক্লিওটাইড চেন, দুখানা পলিনিউক্লিওটাইড চেন। বা এটাকে সহজ করে তুমি এই এক একটাকে স্ট্র্যান্ড বলতে পারো। স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, অর্থাৎ এই পলিনিউক্লিওটাইড চেনগুলোকে কি বলা হয়? স্ট্র্যান্ড। বোঝাতে পারছি? তাহলে কখানা স্ট্র্যান্ড রয়েছে এই ডিএনএ এর মধ্যে? কখানা স্ট্র্যান্ড রয়েছে যেটা একটা আরেকজনকে মানে কয়েল করে রয়েছে? দুখানা স্ট্র্যান্ড রয়েছে বা দুখানা পলিনিউক্লিওটাইড চেন রয়েছে। বোঝাতে পারলাম? তাহলে ডিএনএ স্ট্রাকচারটা এরকম। যদি সহজ করে আমায় বলতে হয় তাহলে আমরা কি বলবো? ডিএনএ স্ট্রাকচার আমরা দুখানা স্ট্র্যান্ড দেখতে পাবো যেটা একজন আরেকজনকে কয়েল করে রয়েছে, তাই তো? এই যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় হচ্ছে ডবল হেলিক্স স্ট্রাকচার। ডবল হেলিক্স স্ট্রাকচার, ডবল হেলিক্স স্ট্রাকচার। বোঝা গেল? হ্যাঁ স্যার। এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ডবল হেলিক্স স্ট্রাকচার। এবার দেখো, যদি এই ডিএনএটার যদি রেপ্লিকেশন করাতে হয়, ফর ডিএনএ রেপ্লিকেশন, তাহলে কি করতে হবে? এই দুটো স্ট্র্যান্ডকে আলাদা করে দিতে হবে। এই দুটো স্ট্র্যান্ড যতক্ষণ না আলাদা হবে ততক্ষণ ডিএনএ রেপ্লিকেশন সম্ভব না,
বোঝাতে পারছি? মানে এই পাশটা মুছছি আমি, এই পাশটা লেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে যদি এই ডিএনএটাকে যদি রেপ্লিকেশন করাতে হয় তাহলে কি করতে হবে? তাহলে এই একটা স্ট্র্যান্ডকে আমায় আলাদা করতে হবে, এই একটা স্ট্র্যান্ডকে আমায় আলাদা করতে হবে। বোঝাতে পারলাম? তবেই এদের রেপ্লিকেশন সম্ভব, তবেই তো এরকম করে আরেকটা আমি দুখানে এরকম আলাদা আলাদা ডিএনএ পাবো, তাই না? হ্যাঁ স্যার। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে এই দুটো যে স্ট্র্যান্ড রয়েছে, দুটো স্ট্র্যান্ডকে আলাদা করতে হবে। দুটো স্ট্র্যান্ড যতক্ষণ না আলাদা হবে ততক্ষণ ডিএনএ রেপ্লিকেশন সম্ভব না। এই অবধি আমাদের কাছে পরিষ্কার? হ্যাঁ স্যার। তাহলে বুঝছি। তাহলে যে ব্যাকটেরিয়াল যে ডিএনএ রয়েছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার শরীরে যে ডিএনএ রয়েছে, তার রেপ্লিকেশনের জন্য তার ডিএনএ স্ট্র্যান্ডগুলোকে আলাদা করতে হবে, নাহলে তার রেপ্লিকেশন সম্ভব না। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ব্যাকটেরিয়াল ডিএনএ কেমন হয় দেখো। এটা ধরো একটা ব্যাকটেরিয়াল সেল, আমি মোটামুটি একটা বলছি, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল সেল, ব্যাকটেরিয়ার একটা কোষ। এই ব্যাকটেরিয়ার কোষে যে ডিএনএ থাকে এরা কেমন হয়? এরা হচ্ছে সার্কুলার ডিএনএ দেখা যায়, মানে এদের ডিএনএটা এরকম। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে একটু বলো তো, ব্যাকটেরিয়াল ডিএনএটা আমরা কেন সাইটোপ্লাজমের মধ্যে দেখতে পাচ্ছি, বলতে পারবে? এরা কোন ধরনের সেল? ব্যাকটেরিয়াল সেলকে এরা কি ধরনের সেল? প্রোক্যারিওটিক সেল না ইউক্যারিওটিক সেল? ইউনিসেলুলার অর্গানিজম স্যার। না না, ইউনিসেলুলার তো বুঝলাম, কারণ ব্যাকটেরিয়া দেহটা একটা। এরা কি প্রোক্যারিওট, মানে এদেরকে প্রোক্যারিওটস বলবো না ইউক্যারিওটস বলবো? প্রোক্যারিওট বলবো, কারণ এদের সেলটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এবার প্রোক্যারিওটিক সেল বলতে আমরা কি বুঝি? এদের কি কোনো ওয়েল ডিফাইন্ড মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকে? না স্যার। না। এদের কোনো মেমব্রেন বাউন্ড ওয়েল ডিফাইন্ড মেমব্রেন বাউন্ড কোনো নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ ট্রু নিউক্লিয়াস থাকে না। এবার এই যে জেনেটিক ম্যাটেরিয়াল যেটা ডিএনএ, আমরা যদি ইউক্যারিওটিক সেল দেখি, ইউক্যারিওটিক সেলে কোথায় দেখতে পাই এই জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ কে? কোথায় দেখতে পাই? নিউক্লিয়াসের মধ্যে, তাই তো? নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাই। কিন্তু প্রোক্যারিওটস যারা, তাদের যেহেতু নিউক্লিয়াসই নেই, তাহলে ডিএনএটাও নিউক্লিয়াসের মধ্যে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাদের তো নিউক্লিয়াসই নেই, তাহলে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকবে কোথায়? সেই জন্য ডিএনএটা কোথায় থাকে? সাইটোপ্লাজমের মধ্যে থাকে। বোঝাতে পারলাম? এবার এই ব্যাকটেরিয়াল ডিএনএটা কেমন হয়? এরা সার্কুলার হয়। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে সার্কুলার ডিএনএ, সার্কুলার ডিএনএ। পরিষ্কার? পরিষ্কার? আচ্ছা, এবার এই ডিএনএটার যদি রেপ্লিকেশনের দরকার পড়ে তাহলে কি করতে হবে? এই দুটো স্ট্র্যান্ডকে আলাদা করতে হবে। এই দুটো স্ট্র্যান্ড আলাদা না হলে রেপ্লিকেশন সম্ভব না, তাই তো? এবার কিভাবে এই দুটো স্ট্র্যান্ড আলাদা হয় দেখো। ব্যাকটেরিয়ার শরীরে, আমি এটা বুঝি। আচ্ছা, ব্যাকটেরিয়াল সেলের মধ্যে আমরা এক ধরনের গ্রুপ অফ এনজাইমস দেখতে পাই, যাদেরকে বলা হয় ডিএনএ হেলিকেসেস। কি বলা হয়? ডিএনএ হেলিকেসেস। বোঝা গেল? এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এই যে দুটো স্ট্র্যান্ড যারা একজন আরেকজনকে কয়েল করে রেখেছিল, এই দুটো স্ট্র্যান্ডকে আলাদা করে দেবে। মানে জিনিসটাকে আমি যদি সহজভাবে আঁকি, ডিএনএটা এরকম তো, ডিএনএটা এরকম তো। ডিএনএ হেলিকেসেস নামক যে গ্রুপ অফ এনজাইমস ব্যাকটেরিয়াল সেলের মধ্যে রয়েছে, এরা কি করে? এদের কাজটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে। এরা, এটা ধরো ডিএনএ হেলিকেসেস, এইটা, ঠিক আছে? এটা হচ্ছে এনজাইম। এরা কি করছে? এরা দুটো স্ট্র্যান্ডকে আলাদা করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। বোঝা গেল? মানে তোমার হাতে দুখানা দড়ি দেওয়া হয়েছে, যেটা পেঁচানো রয়েছে। তুমি কি করলে? দড়িটার মাঝখান থেকে ধরে টানছো, দুটো দড়িকে ধরেছো, ধরে তুমি দড়িটাকে টানছো, তাহলে কি হবে? মাঝখানটা ফাঁক হয়ে যাবে তো? মাঝখানটা ফাঁক হবে তো? তোমাকে বলা হয়েছে দুটো পেঁচানো দড়ি আছে, দুটো দড়ি কয়েল করা রয়েছে, তোমাকে বলা হয়েছে দড়ির ওই কয়েলটা খুলে দেওয়ার জন্য। তুমি কি করলে? দড়ি দুটোকে ধরে তুমি আবার টানা শুরু করলে, তাহলে তার মাঝখানটা ফাঁক হবে তো? এই আমি কি বোঝাতে পারছি? ডিএনএ হেলিকেসেস কি করছে? ডিএনএ হেলিকেসেস সেম জিনিস করছে।
এই যে ডিএনএর যে স্ট্র্যান্ড যেগুলো ছিল এই দুটো স্ট্র্যান্ডকে আলাদা করে দিচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ব্যাকটেরিয়াল ডিএনএ কেমন হয়? সার্কুলার হয় বলেছিলাম না, এরকম গোল মতো হবে তো, মানে জিনিসটা এরকম হবে তো, এরকম হবে তো। হ্যাঁ স্যার। তাহলে তুমি যদি এদিক থেকে জিনিসটাকে ফাঁক করতে যাও তাহলে কয়েলিংটা কি এখানে এসে আরো বেশি কয়েলিং হয়ে যাবে? চিন্তা করো তো, তোমার হাতে এরকম একটা দড়ি দেওয়া হয়েছে যেটা দুপাশ জোড়া, দড়িটা দুপাশ জোড়া, তুমি এক জায়গা থেকে খোলার চেষ্টা করছো, এখানটা ফাঁক করে দেবে, তাহলে এই জায়গায় কি হয়ে যাবে? এই জায়গায় বেশি কয়েলিং হয়ে যাবে স্যার। এই জায়গায় বেশি কয়েলিং হবে কি হবে না? হ্যাঁ স্যার হবে। তাই তো, এই জায়গাটা ওভার টুইস্টেড হবে কি হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হবে। ওভার টুইস্টেড হবে। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ঠিক একই জিনিস হচ্ছে। আমি এটাকে ছবিটাকে একটু পরিষ্কার করে আঁকি, এটা বুঝবো? হ্যাঁ স্যার। হ্যাঁ জিনিসটাকে একটু পরিষ্কার করে আঁকি, তাহলে বোঝা যাবে। ধরো ব্যাকটেরিয়াল ডিএনএ যেটা ছিল, ডিএনএ হেলিকেসেস কি করা শুরু করলো? ওর কয়েলটাকে খোলার চেষ্টা করছে, তাই তো? ধরো এটা ব্যাকটেরিয়াল ডিএনএ, তাহলে এখানে ডিএনএ হেলিকেসেস কাজ করছে, ঠিক আছে? ছবিটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে কি করতে চাইছে? ও এই দুটোকে আলাদা করে দিতে চাইছে, দুটো স্ট্র্যান্ডকে আলাদা করে দিতে চাইছে, কারণ ডিএনএ রেপ্লিকেশনের জন্য দুটো স্ট্র্যান্ডকে আলাদা করা দরকার, আর সেটা হেল্প কে করছে? দিস গ্রুপ অফ এনজাইমস। এদেরকে কি বলা হয়? ডিএনএ হেলিকেসেস, তাই তো? হ্যাঁ। তাহলে ডিএনএ হেলিকেসেসকে আমি বলতে পারি দে আর এসেনশিয়াল ফর ডিএনএ রেপ্লিকেশন, বলতে পারি তো? হ্যাঁ স্যার। ডিএনএ হেলিকেসেস দে আর এসেনশিয়াল ফর ব্যাকটেরিয়াল রেপ্লিকেশন, কারণ যতক্ষণ না এই দুটো স্ট্র্যান্ডকে আলাদা করা যাবে ততক্ষণ রেপ্লিকেশন সম্ভব না। কিন্তু ডিএনএ হেলিকেসেস যখন এই দুটো স্ট্র্যান্ডকে আলাদা করতে চাইছে তখন এইরকম জায়গাটায় কি হয়ে যাবে? দেয়ার উইল বি ওভার টুইস্টিং, তাই তো? এই জায়গাটা কি হয়ে যাবে? ওভার টুইস্টিং হবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে ওভার টুইস্টিং হলো, এই জিনিসটাকে কি বলা হয় জানো? পজিটিভ সুপার কয়েলিং অফ ডিএনএ বলা হয়। পজিটিভ সুপার কয়েলিং অফ ডিএনএ আমি লিখে দিচ্ছি, পজিটিভ সুপার কয়েলিং অফ ডিএনএ। এই অবধি পরিষ্কার কি পরিষ্কার না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে যদি কয়েলিংটা বেড়ে যায়, এখানে এসে যদি সুপার কয়েলিং হয়ে যায়, পজিটিভ সুপার কয়েলিং হয়ে যায়, তাহলে কিভাবে দুটো স্ট্র্যান্ডকে আলাদা করবে? সম্ভব কখনো করা? না স্যার। কখনো করা কি সম্ভব? না স্যার। তোমাকে দুখানা দড়ি দেওয়া হয়েছে এবং দড়ির মাথাটা বাঁধা এবং সেই দড়ি দুটো পেঁচানো, তুমি এক জায়গা থেকে টেনে দড়িটাকে ফাঁক করার চেষ্টা করছো, কিন্তু যেখানে দড়িটা বাঁধা রয়েছে সেই জায়গাটা সে কি হয়ে যাবে? এখানে ওভার টুইস্টিং হয়ে যাবে তো। তাহলে তোমাকে যদি তোমাকে যদি বলা হয় যে এই জিনিসটাকে, এই ওভার টুইস্টিংটাকে কমানোর জন্য, তোমার কাছে কি সেটা পসিবল কখনো কমানো? না স্যার। একটা উপায় আছে। কি উপায় আছে এই ওভার টুইস্টিংটাকে কমানোর জন্য? একটা ছুরি দিয়ে এখানটা কেটে দাও, তাই না? একটা ছুরি দিয়ে তুমি যদি জায়গাটা কেটে দাও তাহলে ওভার টুইস্টিংটা খানিকটা কমে গেল। এবার তুমি কি করলে? ফেভিকুইক দিয়ে আবার মুখটাকে ঝুলে দেবে, তাই তো? এই একমাত্র উপায় আছে তো হ্যাঁ স্যার। এই ওভার টুইস্টিংটা কমানোর। তুমি যদি কোনোভাবে এই দড়িটাকে কাটতে না পারো তাহলে কি তুমি এই ওভার টুইস্টিংটা কমাতে পারবে কোনোভাবে? তুমি এখানে যত টানবে তত এখানে ওভার টুইস্টিং হতে লাগবে, তাই না? তুমি এখানে যত ফাঁক করতে যাবে, যত ফাঁক করবে তত এখানে ওভার টুইস্টিং বাড়তে লাগবে, তত এখানে টুইস্টিংটা ওভার হবে, ওভার টুইস্টিং হবে, তাই তো? তাহলে ওভার টুইস্টিং থেকে মুক্তি পাওয়ার উপায় একটা, তুমি একটা দড়িকে কেটে দাও, কেটে দিলে তাহলে কি হয়ে যাবে? আরেকটা দড়িকে তার ভেতর দিয়ে পাস করিয়ে দিলে, দিয়ে প্যাঁচটাকে খুলতে লাগলে, তাই তো? যখন প্যাঁচটা অনেক হালকা হয়ে গেল তখন তুমি কি করলে? ফেভিকুইক দিয়ে দুটো দড়িকে আবার জুড়ে দিলে। তাহলে কি তুমি ওভার টুইস্টিংটা থেকে কিছুটা মুক্তি দিতে পারবে? হ্যাঁ স্যার। তাহলে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে এরকম নিশ্চয়ই কিছু একটা হয়, সেই জন্যই ওভার টুইস্টিংটাকে কম করতে পারে, তাই না? এবার ব্যাকটেরিয়াল সেলের মধ্যে আমরা দেখতে পাবো এক ধরনের এনজাইম কাজ করে, যে এনজাইমটাকে বলা হয়, নোট করে নাও একদম, টোপো আইসোমারেজ 2। আমি এখানে লিখে দিচ্ছি, টোপো আইসোমারেজ
টু, যেটাকে বলা হয় ডিএনএ জাইরেজ। ডিএনএ জাইরেজ, ঠিক আছে? কেউ কেউ এটাকে প্রণাম, বলবেন হ্যাঁ, ভালো বলো। শোনাতে ওটা বুঝতে পারছি না, শুনতে পেলাম না। বইটা বলেন স্যার, দেখা যাচ্ছে না বইটা। দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে ব্যাপারটা দেখা যাচ্ছে তো? তাহলে ব্যাকটেরিয়াল এক ধরনের এনজাইম রয়েছে, এক ধরনের ব্যাকটেরিয়াল এনজাইম রয়েছে যেটার নাম হচ্ছে টোপোআইসোমারেজ 2। এই টোপোআইসোমারেজ 2 কি করে? এই টোপোআইসোমারেজ 2 এই যে ওভার টুইস্টিং যেটা হয়ে গেছিল সেখান থেকে মুক্তি দেয়। এই টোপোআইসোমারেজ 2 এর আরেকটা নাম কি? ডিএনএ জাইরেজ। মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা, কেউ কেউ এটাকে বলে থাকে ডিএনএ গাইরেজ, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন তুমি যদি করতে চাও, অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন সেটা হচ্ছে ডিএনএ জাইরেজ। ইট ইজ নট ডিএনএ গাইরেজ। বোঝা গেল? হ্যাঁ স্যার। যেহেতু জি দিয়ে শুরু, লোকে গাইরেজ বলে, অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন ডিএনএ জাইরেজ। এবার তাহলে কি করে এই ওভার টুইস্টিংটার থেকে মুক্তি দেবে? এই যে পজিটিভ সুপার কয়েলিং হয়ে গেছিল, এটাকে কি করে রিল্যাক্স করবে? দেখো, এই টোপোআইসোমারেজ 2 যেটা রয়েছে, আমি এর নামটা বুঝবো? হ্যাঁ স্যার। আচ্ছা, এর দুখানা ফাংশনাল ডোমেন আছে। আমি খুব সহজভাবে জিনিসটা বোঝাচ্ছি। এর দুখানা ফাংশনাল ডোমেন আছে। এই একটা ফাংশনাল ডোমেন, এই একটা ফাংশনাল ডোমেন। একটা ফাংশনাল ডোমেন কি করবে? এই স্ট্র্যান্ডটাকে কাটবে। একটা ফাংশনাল ডোমেন কি করবে? স্ট্র্যান্ডটাকে কাটবে। আরেকটা ফাংশনাল ডোমেন কি করবে? স্ট্র্যান্ডটাকে ফিক্স করবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। দুটো ফাংশনাল ডোমেনের মধ্যে একটা ফাংশনাল ডোমেন কি করবে? স্ট্র্যান্ডটাকে কাটবে। এবার খালি কেটে দিলে তো হবে না, তাহলে তো নষ্ট হয়ে যাবে জিনিসটা, তাকে তো ফিক্সও করতে হবে। আরেকটা ফাংশনাল ডোমেন কি করবে? তাকে ফিক্স করবে। মানে জিনিসটা চিন্তা করো সহজভাবে, তোমাদের বোঝানোর জন্য সহজভাবে বলছি। ধরো এদিকে আমি একটা কাঁচি আঁকলাম, কাঁচির কাজ কি? কাটা, তাই তো? তাহলে এই ফাংশনাল ডোমেনটা কি করবে? দে আর ইউজড ফর কাটিং। আর এই ফাংশনাল ডোমেনটা যেটা রয়েছে, ধরো এটা একটা আঠার কৌটো, এই তলায় ফুটো করে এখান থেকে আঠা পড়ে, ধরো ফেভিকুইক। তাহলে এর কাজ কি হবে? এই ফাংশনাল ডোমেনটা জুড়বে স্যার। এর জুড়বে, কারণ স্ট্র্যান্ডটাকে তো নষ্ট করা যাবে না, তাই না? কেটে দেওয়া মানে তো নষ্ট করে দিলাম, নষ্ট তো করা যাবে না। এই ফাংশনাল ডোমেনটা কি করবে? একটা স্ট্র্যান্ডকে কেটে দিল। এবার যেই স্ট্র্যান্ডটা কেটে দিল, তাহলে কি হবে? আরেকটা স্ট্র্যান্ড তার ভেতর দিয়ে পাস করে যাবে। তাহলে এই যে ওভার টুইস্টিং যেটা হয়েছিল তার থেকে মুক্তি পাবে। এই পজিটিভ সুপার কয়েলিং অফ ডিএনএ যেটা হয়েছিল সেটা রিল্যাক্স হবে, তাই তো? এবার খানিকটা রিল্যাক্স হয়ে যাওয়ার পরে এই যে ডোমেনটা রয়েছে যে ফিক্স করে, ও কি করবে? ও আবার স্ট্র্যান্ড দুটোকে জুড়ে দেবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে কত ব্যাকটেরিয়ার মধ্যেও দেখো কত কাজ হয়, তাই না? আমি যদি একটা ব্যাকটেরিয়াম সেল নিয়ে দেখি, তার মধ্যেও কত কাজ হয়। এটা তো ব্যাকটেরিয়া সেলের মধ্যে হচ্ছে, তাই তো? এবার ফ্লোরোকুইনোলন কি করছে? ফ্লোরোকুইনোলন হচ্ছে ডেঞ্জারাস অ্যান্টিবায়োটিক। ফ্লোরোকুইনোলন এই ডিএনএ জাইরেজের সঙ্গে বাইন্ড করে যাবে, অর্থাৎ টোপোআইসোমারেজ 2 এর সঙ্গে বাইন্ড করে যাবে। এবার বাইন্ড করে কাজটা কি করবে, তাই না? বাইন্ড তো করে গেল, বুঝলাম। কেউ খেলো ফ্লোরোকুইনোলন, কেউ নিল, তার শরীরে ফ্লোরোকুইনোলন গেল। এবার ফ্লোরোকুইনোলন কি করবে? ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢুকে গিয়ে তার যে ডিএনএ জাইরেজ নামক যে এনজাইমটা আছে তার সঙ্গে বাইন্ড করে যাবে। এবার যদি আমি স্পেসিফিক্যালি বলতে হয় বাইন্ডটা কোন জায়গায় করবে, ফ্লোরোকুইনোলন এখানে এসে বাইন্ড করে যাবে। বোঝাতে পারলাম? এই মুখটাকে আটকে দেবে। তাহলে কোন ডোমেনটাকে বন্ধ করে দিল ফ্লোরোকুইনোলন? যে ডোমেনটা ফিক্স করছিল, ঠিক করে দেবেন। যে ডোমেনটা ফিক্স করছিল, তাই না? সেই ডোমেনটাকে বন্ধ করলো। কিন্তু যে ডোমেনটা কাটছিল সেই ডোমেনটাকে কি বন্ধ করলো? না স্যার। না স্যার। তাহলে কি হবে? যেহেতু এই ডোমেনটা খোলা থাকলো, এই ডিএনএটাকে কি করবে? ডিএনএ স্ট্র্যান্ডটাকে কাটতে কাটতে যাবে, তাই তো? ডিএনএ স্ট্র্যান্ডটাকে কাটতে কাটতে যাবে, কিন্তু ফিক্স করার জন্য কেউ থাকবে না। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তোমার দুটো হাত, একটা হাতে দেওয়া হলো কাঁচি, একটা হাতে দেওয়া হলো ফেভিকুইক। তোমাকে বলা হয়েছে এই হাত দিয়ে তুমি কাটো, এই কাঁচি দিয়ে কাটো আর ফেভিকুইক দিয়ে জোড়ো। আমি গিয়ে তোমার এই হাতটাকে চেপে আটকে রাখলাম, ফেভিকুইক তোমাকে আমি ব্যবহার করতে দিলাম না। তুমি কি করবে? তুমি কাঁচি দিয়ে খালি দড়িটাকে কাটতে কাটতেই গেলে, কিন্তু জোড়ার কেউ থাকলো না। তাহলে আলটিমেটলি দড়িটা কি হয়ে যাবে? ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে না? হ্যাঁ স্যার। ফ্র্যাগমেন্টেশন হয়ে যাবে তো দড়িটার। হ্যাঁ স্যার। তাহলে ফ্লোরোকুইনোলন যদি
যে ডোমেনটা ফিক্স করছিল সেটার মধ্যে গিয়ে বাইন্ড করে যায়, আর যে ডোমেনটা কাটছিল সেটাকে যদি খুলে রেখে দেয়, তাহলে কি হবে? ডিএনএর এই স্ট্র্যান্ডটা কি হতে লাগবে? কাটিং প্রসেস উইল বি কন্টিনিউড, তাই না? কিন্তু ফিক্সিংটা আর সম্ভব হবে না, ফিক্সিংটা আর হবে না, কাটিংটা কন্টিনিউ হতে থাকবে, ফিক্সিংটা হবে না। তাহলে আলটিমেটলি কি হবে? ডিএনএ স্ট্র্যান্ডটার মধ্যে কি হয়ে যাবে? ফ্র্যাগমেন্টেশন হয়ে যাবে, তাই তো? টুকরো টুকরো হয়ে কেটে যাবে। বোঝাতে পারলাম? তাহলে কি ডিএনএটা আর ভালো থাকতে পারবে? ভালো থাকতে পারবে না, ডিএনএটা নষ্ট হয়ে গেল, তাই তো? আর যেহেতু ডিএনএটা নষ্ট হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? ব্যাকটেরিয়ামটার কি হলো? মৃত্যু ঘটলো, ডাইরেক্টলি মরে গেল, তাই তো? সেই কারণে ফ্লোরোকুইনোলনকে কি বলা হচ্ছে? ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। এই অবধি বোঝাতে পারলাম? এই অবধি কোনো অসুবিধা থাকলে আমায় জিজ্ঞেস করো, যদি এই অবধি বোঝা যায় তাহলে আমি ফার্দার এগোবো। এই অবধি বোঝা গেছে? এই যে ব্যাকটেরিয়াল যে সেলের মধ্যে আমরা যে ডিএনএটা দেখতে পাই, এই ডিএনএটাকে কিরকম ডিএনএ বলা হয়? সার্কুলার ডিএনএ। বোঝা গেছে? আমি স্টেপ ওয়াইজ আসছি। সার্কুলার ডিএনএ, তাই তো? এবার ডিএনএ রেপ্লিকেশন করতে গেলে কি করতে হবে? দুটো স্ট্র্যান্ডকে আলাদা করতে হবে। এবার ডিএনএ দুটো স্ট্র্যান্ডকে আর গ্রুপ অফ এনজাইমস আছে যারা আলাদা করে, তাদেরকে কি বলা হয়? ডিএনএ হেলিকেসেস। ভেরি গুড, ডিএনএ হেলিকেসেস। এবার ডিএনএ হেলিকেসেস যখন দুটো স্ট্র্যান্ডকে আলাদা করতে যাবে, তখন ডিএনএ এর মধ্যে আমরা কি দেখতে পাবো? পজিটিভ সুপার কয়েলিং হয়ে গেছে, তাই না? স্যার পজিটিভ সুপার কয়েলিংটা একটু ইংলিশে বলে দেবেন? কি বুঝতে পারলাম না, বলো। পজিটিভ সুপার কয়েলিং অফ ডিএনএ এটা কাকে বলে সেটা একটু ইংলিশে বলে দেবেন? পজিটিভ সুপার কয়েলিং অফ ডিএনএ মানে দেয়ার উইল বি ওভার টুইস্টিং অফ ডিএনএ, মানে পেঁচানোটা আরো বেশি করে পেঁচিয়ে গেছে, তাই না? উপর দিয়ে আমি যত খুলবো তত নিচের দিকে তো পেঁচানোটা বেশি হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হয় পজিটিভ সুপার কয়েলিং অফ ডিএনএ। বোঝাতে পারছি? আচ্ছা, এবার এই পজিটিভ সুপার কয়েলিং অফ ডিএনএ যে হয়েছে, এটার থেকে মুক্তি পাওয়ার জন্য, এটাকে রিল্যাক্স করার জন্য এক ধরনের এনজাইম কাজ করে, এক ধরনের ব্যাকটেরিয়াল এনজাইম কাজ করে। সেই এনজাইমটাকে কি বলা হয়? টোপো আইসোমারেজ 2। কি বলা হয়? টোপো আইসোমারেজ 2, যার আরেকটা নাম কি? ডিএনএ জাইরেজ। এবার এই ডিএনএ জাইরেজের দুখানা ডোমেন আছে। একটা ডোমেন কি করবে? ডিএনএ স্ট্র্যান্ডটাকে কাটতে কাটতে যাবে। আরেকটা ডোমেন কি করবে? ডিএনএ স্ট্র্যান্ডটাকে ফিক্স করবে। এবার যখন কেউ ফ্লোরোকুইনোলন নিল, এই ফ্লোরোকুইনোলন কি হবে? ব্যাকটেরিয়াল সেলের মধ্যে প্রবেশ করে যাবে, প্রবেশ করে গিয়ে ওই ডিএনএ জাইরেজের সঙ্গে বাইন্ড করবে। ডিএনএ জাইরেজের কোথায় বাইন্ড করবে? কোন ডোমেনটায় বাইন্ড করবে? ঠিক, যে ডোমেনটা ফিক্স করছে তার সঙ্গে বাইন্ড করে যাবে। এবার তার সঙ্গে যখন ফ্লোরোকুইনোলন বাইন্ড করে গেল, তাহলে সে আর কি কাজ করতে পারবে? না স্যার, সে কাজ করতে পারলো না। কিন্তু কোন ডোমেনটা খোলা থাকলো? যে ডোমেনটা কাটছিল সেটা খোলা থাকলো। তাহলে দ্য কাটিং প্রসেস উইল বি কন্টিনিউড। আর যেহেতু কাটিং প্রসেসটা কন্টিনিউ হচ্ছে, কি হবে? ডিএনএটাকে সে টুকরো টুকরো করে কাটতে কাটতে চলে যাবে, তাই তো? সো দেয়ার উইল বি ফ্র্যাগমেন্টেশন অফ ডিএনএ। ডিএনএটা ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, তাই না? কারণ জোড়ার তো কেউ নেই। আর যার কারণে কি হবে? ব্যাকটেরিয়াল সেলটার মৃত্যু ঘটবে, ব্যাকটেরিয়ামটা মরে যাবে, ডাইরেক্টলি কিল হবে। বোঝাতে পারলাম? তাহলে এবার আমি ফার্দার এগোই। আচ্ছা, আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সম্বন্ধে এর আগের ক্লাসে আমরা মানে একটা আইডিয়া পেয়েছিলাম যখন আমরা ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করছিলাম। আচ্ছা, এই ডিএনএ জাইরেজ এটা আমরা পাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দুটোর মধ্যে। বোঝাতে পারছি? ডিএনএ জাইরেজ আমরা কোথায় পাই? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দুটোর মধ্যে। কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আরেক ধরনের এনজাইম থাকে যেটাকে বলা হয় টোপো আইসোমারেজ 4। লিখে দিচ্ছি, ওপরটা মুছে দেবো। আচ্ছা, টোপো আইসোমারেজ 4 মানে এই ডিএনএ জাইরেজটা কি? ডিএনএ জাইরেজটা টোপো আইসোমারেজ 2। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা আরেক ধরনের এনজাইম পাই যেটাকে বলা হয় টোপো আইসোমারেজ 4। ঠিক আছে?
এই টোপোআইসোমারেস 4 এরও এই একই রকমের কাজ টোপোআইসোমারেস 2 এর মতো। এরও দুখানা ডোমেন রয়েছে, একটা কাটিং ফর, একটা হচ্ছে ফর কাটিং, একটা হচ্ছে ফর ফিক্সিং। বোঝা গেল? তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কি দেখতে পাবো? কোন ধরনের এনজাইম রয়েছে? টোপোআইসোমারেস 2 বা ডিএনএ জাইরেজ, ঠিক আছে? আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কোন ধরনের এনজাইম দেখতে পাবো? আমরা টোপোআইসোমারেস 2 অর্থাৎ ডিএনএ জাইরেজও দেখতে পাবো, টোপোআইসোমারেস 4ও দেখতে পাবো। বোঝাতে পারলাম? গ্রাম পজিটিভের ক্ষেত্রে আমরা টোপোআইসোমারেস 2 এবং টোপোআইসোমারেস 4 দুটোই দেখতে পাবো। ক্লিয়ার? আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? টোপোআইসোমারেস 2 দেখতে পাবো। বোঝাতে পারলাম? এবার যে ফ্লোরোকুইনোলনগুলো লোয়ার জেনারেশন, অর্থাৎ লোয়ার জেনারেশন ফ্লোরোকুইনোলন যেগুলো রয়েছে, তাদের বেশিরভাগ কাজ রয়েছে এই টোপোআইসোমারেস 2 এর উপরে। বোঝাতে পারলাম? সেই জন্য তাদের গ্রাম নেগেটিভ কভারেজটা ভালো। ক্লিয়ার কি ক্লিয়ার না? যেহেতু লোয়ার জেনারেশন ফ্লোরোকুইনোলনগুলোর বেশি কাজ হচ্ছে টোপোআইসোমারেস 2 এর উপরে, তাই তাদের গ্রাম নেগেটিভ কভারেজটা ভালো। ক্লিয়ার? আর তাদের টোপোআইসোমারেস 4 এর উপরে কাজটা অল্প, সেই জন্য তাদের গ্রাম পজিটিভ কভারেজটা খুবই কম। ক্লিয়ার? কিন্তু যত ফ্লোরোকুইনোলনের জেনারেশন বাড়তে লাগলো, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, তত কি বলেছিলাম আমি কি হবে? তার গ্রাম নেগেটিভ কভারেজ তো আছে, তার পাশাপাশি তার গ্রাম পজিটিভ কভারেজটাও বাড়বে, অর্থাৎ তার স্পেকট্রামটা আরো বেড়ে গেল। বলেছিলাম তো? তার মানে একটা জিনিস তো পরিষ্কার, যে যত ফ্লোরোকুইনোলনের জেনারেশন বাড়বে তত টোপোআইসোমারেস 4 এর উপরেও কাজটা বাড়বে। ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে যত জেনারেশন বাড়ছে ফ্লোরোকুইনোলন তত উন্নত হচ্ছে। শুরুর দিকে যে ফ্লোরোকুইনোলন ছিল তার কাজটা কি ছিল? টোপোআইসোমারেস 2 এর উপরে, অর্থাৎ ডিএনএ জাইরেজের উপর কাজ করছিল। তাই তাদের কভারেজটা কার উপরে আমরা বেশি দেখেছিলাম? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপরে, তাই তো? টোপোআইসোমারেস 4 এর উপরে সেরকম বিশাল ভালো কাজ আমরা পাইনি তার, সেই জন্য তার গ্রাম পজিটিভ কভারেজ অত ভালো ছিল না। কিন্তু যত জেনারেশন বাড়তে লাগলো তত ফ্লোরোকুইনোলন আরো মডিফাই হতে লাগলো। তখন কি হলো? তখন সেই সকল ফ্লোরোকুইনোলনগুলো ডিএনএ জাইরেজকে তো বাইন্ড করছে, অর্থাৎ টোপোআইসোমারেস 2 কে তো বাইন্ড করছে, তার পাশাপাশি সে টোপোআইসোমারেস 4 কেও বাইন্ড করছে, অর্থাৎ 2 এবং 4 দুটোই তারা বাইন্ড করে দিচ্ছে। সেই জন্য তাদের গ্রাম নেগেটিভ কভারেজ এবং গ্রাম পজিটিভ কভারেজ দুটোই আমরা পাচ্ছি। বোঝাতে পারলাম? আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো বুদ্ধি করে, টোপোআইসোমারেস যখন আমরা নাম বলছি, 2ই হোক বা 4ই হোক, তারও দুখানা ডোমেন রয়েছে, একটা কাটিং ডোমেন, একটা ফিক্সিং ডোমেন। টোপোআইসোমারেস 4 এর কোন ডোমেনটাই গিয়ে ফ্লোরোকুইনোলন বাইন্ড করছে? হায়ার জেনারেশন ফ্লোরোকুইনোলন ফিক্স করছে, সেটা কাটিং ডোমেনটাকে ছেড়ে রেখে দিচ্ছে। দেখো, কাটতে তো হবে, ডিএনএ কে না কাটলে তাকে ফ্র্যাগমেন্ট করবে কি করে, তাই না? বুদ্ধি চিন্তা করো। ও কিন্তু কোনোভাবেই কাটিং ডোমেনটাকে গিয়ে আটকাচ্ছে না, ও কাকে আটকাচ্ছে? ফিক্সিং ডোমেনটাকে আটকে দিচ্ছে। সেই জন্য ডিএনএটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর যেহেতু ডিএনএটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ব্যাকটেরিয়াল সেলটার আর কোনো অস্তিত্ব থাকছে না। এইভাবে ফ্লোরোকুইনোলন কি করছে? ব্যাকটেরিয়াগুলোকে ডাইরেক্টলি কিল করছে। সো দিস ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ফ্লোরোকুইনোলন। আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম জিনিসটা? কারুর কোনো বুঝতে অসুবিধা আছে কোনো জায়গায়? আমি কি জিনিসটা ছোট করে আরেকবার ব্রিফ করে দেবো? সাম আপ আমি করবো না, আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমরা বলো আমাকে। আচ্ছা, আমাকে বলো তো, এই যে কুইনোলন আমরা যেটা বলছিলাম, আর বোর্ডের দরকার নেই তো, আমি বসলাম। এই যে কুইনোলন আমরা যেটা বলছিলাম, প্রথম যে কুইনোলনটা হয়েছিল সেটার নাম কি? মানে ফার্স্ট অফ দ্য সিনথেটিক কুইনোলন অ্যান্টিবায়োটিক, সেটা কি ছিল? ন্যালিডিক্সিক অ্যাসিড। আমি কিন্তু ফ্লোরোকুইনোলন বলছি না, আমি ফ্লোরোকুইনোলন বলছি না, আমি কুইনোলন বলছি। কুইনোলন কে ছিল? ন্যালিডিক্সিক অ্যাসিড। আচ্ছা, ন্যালিডিক্সিক অ্যাসিডের আমরা যদি স্পেকট্রাম দেখি, তার স্পেকট্রামটা কি ব্রড না ন্যারো? ন্যারো। ন্যারো স্পেকট্রাম মানে কি? সে বিশাল ব্যাকটেরিয়ার উপরে তার আমরা প্রভাব দেখতে পাবো না, মানে সামান্য কিছু ব্যাকটেরিয়ার উপরে তার প্রভাব রয়েছে, তাই তো? আচ্ছা, তার অ্যান্টি ব্যাকটেরিয়াল এফেক্টটা আমরা সামান্য কিছু ব্যাকটেরিয়ার উপরে পাবো, সেই জন্য আমরা বলছি তার স্পেকট্রামটা ন্যারো। ব্যবহার কোথায় করা হতো ন্যালিডিক্সিক অ্যাসিডকে? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে, তাই তো? আচ্ছা,
তাহলে আমাকে মানে আমরা এটা তো বলতে পারি যে ন্যালিডিক্সিক অ্যাসিড ওয়াজ এফেক্টিভ প্রাইমারিলি এগেনস্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, বলতে পারি কি পারি না? পারি। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তার অ্যাক্টিভিটিটা কেমন ছিল? মাইনর না মেজর? মাইনর, না বললেই চলে, তাই তো, খুব সামান্য। তাহলে কি করতে হবে? এই ন্যালিডিক্সিক অ্যাসিডকে মডিফাই করতে হবে তো। এই ন্যালিডিক্সিক অ্যাসিডকে মডিফাই করার জন্য এর মলিকুলার স্ট্রাকচার মধ্যে একটা জিনিসকে ঢুকিয়ে দেওয়া হলো। সেটা কি ঢোকানো হলো? ফ্লোরিনকে ঢুকিয়ে দেওয়া হলো। ভেরি গুড, ভেরি গুড। ফ্লোরিনকে ঢুকিয়ে দেওয়া হলো। এবার ফ্লোরিনকে কোন জায়গায় ঢুকিয়ে দেওয়া হলো? কোন পজিশনে ঢুকিয়ে দেওয়া হলো? C6 পজিশন। ভেরি গুড। আর যেই ফ্লোরিনকে ঢুকিয়ে দেওয়া হলো তখন কি হলো? তার স্পেকট্রাম যেটা ছিল সেটা কি আগের থেকে বেড়ে গেল? আগের থেকে তার স্পেকট্রামটা বেড়ে গেল, সেই জন্যই ফ্লোরিনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে C6 পজিশনে। তাহলে কুইনোলনের অর্থাৎ ন্যালিডিক্সিক অ্যাসিডের বা কুইনোলন তুমি যাই বলো, তার যখন স্ট্রাকচারের মধ্যে, তার মলিকুলার স্ট্রাকচারের মধ্যে ফ্লোরিন ঢুকে গেল তখন তার নামটা কি হয়ে গেল? ফ্লোরোকুইনোলন হয়ে গেল। কেন ফ্লোরো? যেহেতু ফ্লোরিন ঢুকলো, তাই তো, তার নামটা ফ্লোরোকুইনোলন হয়ে গেল। এবার আমরা প্রথম যে ফ্লোরোকুইনোলনটা তৈরি করলাম তার নাম কি? ভেরি গুড, তার নাম হচ্ছে নরফ্লক্সাসিন, তাই তো। এই নরফ্লক্সাসিন মেডিকেল ইউজের জন্য কোন সালে অ্যাপ্রুভ হয়েছিল? বাহ, ভেরি গুড, ভেরি গুড। 1983-তে অ্যাপ্রুভ হয়েছিল, তাই তো। তারপরে কি হলো? এই নরফ্লক্সাসিন আরো মডিফাই হলো আস্তে আস্তে। আমরা নরফ্লক্সাসিনের পরে কি পেলাম? অফ্লক্সাসিন পেলাম, তাই তো। এই অফ্লক্সাসিন অ্যাপ্রুভ কবে হলো মেডিকেল ইউজের জন্য? ভেরি গুড, 1985-এ অ্যাপ্রুভ হলো। এই অফ্লক্সাসিনের পরে ফার্দার ফ্লোরোকুইনোলন কোনটা অ্যাপ্রুভ হতে আমরা দেখলাম? সিপ্রোফ্লক্সাসিন। ভেরি গুড। সিপ্রোফ্লক্সাসিন কবে অ্যাপ্রুভ হলো? 1987-এ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এবার কি হলো? এবার ফ্লোরোকুইনোলন আরো মডিফাই হতে লাগলো, তাই না। এগুলো তো সেকেন্ড জেনারেশন ফ্লোরোকুইনোলন আমরা পেলাম, তাই না। অফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন। এবার আমরা হায়ার জেনারেশন ফ্লোরোকুইনোলনে যাচ্ছি, অর্থাৎ থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। যেমন লিভোফ্লক্সাসিন। লিভোফ্লক্সাসিন কোন জেনারেশন ফ্লোরোকুইনোলন? থার্ড জেনারেশন ফ্লোরোকুইনোলন। এখন কোনো টেক্সটে এটাকে সেকেন্ড জেনারেশনের মধ্যে ফেলা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লিভোফ্লক্সাসিনকে কোথায় ফেলা হয়? থার্ড জেনারেশন ফ্লোরোকুইনোলন, মানে হায়ার জেনারেশনে চলে আসলো। কারণ একটা জিনিস দেখো, লিভোফ্লক্সাসিনের কিন্তু গ্রাম পজিটিভ কভারেজটাও কিন্তু খুব ভালো। তাহলে আমি কেন সেকেন্ড জেনারেশনে ফেলে রাখবো, তাই না? আমি থার্ড জেনারেশনে ফেলবো, যেহেতু গ্রাম নেগেটিভ কভারেজের পাশাপাশি গ্রাম পজিটিভ কভারেজটাও ভালো। বোঝাতে পারলাম? আচ্ছা, এই লিভোফ্লক্সাসিন ইউনাইটেড স্টেটসে মেডিকেল ইউজের জন্য কোন সালে অ্যাপ্রুভ হলো? 1996-এ, তাই তো। এবার লিভোফ্লক্সাসিনের পরে আসলো মক্সিফ্লক্সাসিন। এই মক্সিফ্লক্সাসিন কোন জেনারেশন ফ্লোরোকুইনোলন? ফোর্থ জেনারেশন। কোনো টেক্সটে এটাকে থার্ড জেনারেশনে ফেলা হয়। কেন করবো? লিভোফ্লক্সাসিনের থেকে এর গ্রাম পজিটিভ কভারেজ আরো বেশি, তাই তো। তাহলে আমি ফোর্থ জেনারেশনে রাখবো, ঠিক আছে। এই মক্সিফ্লক্সাসিন কোন সালে ইউনাইটেড স্টেটসে মেডিকেল ইউজের জন্য অ্যাপ্রুভড হলো? 1999-এ, তাই তো। ভেরি গুড। আচ্ছা, এবার স্পেসিফিক্যালি আমাকে যদি ফোর্থ জেনারেশন কোনো ফ্লোরোকুইনোলন নাম বলতে বলা হয়, যেখানে কোনো বিতর্ক নেই, আমি কোনোভাবেই ওটাকে থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এই কনফিউশনে আসবো না, একদম স্পেসিফিক ফোর্থ জেনারেশন ফ্লোরোকুইনোলন, সেটার নাম কি? ট্রোভাফ্লক্সাসিন। ট্রোভাফ্লক্সাসিন, ট্রোভাফ্লক্সাসিন। মনে পড়েছে না? লিখে দেবো নামটা, TROVA লিখে নাও, TROVA, ট্রোভাফ্লক্সাসিন। লিখেছো? হলে বলো। তাহলে মোটামুটি ফ্লোরোকুইনোলনের একটা আইডিয়া আমরা পেলাম কি পেলাম না? তাহলে ফ্লোরোকুইনোলনের যত জেনারেশন বাড়ছে তার গ্রাম পজিটিভ কভারেজ কি বাড়ছে না কমছে? বাড়ছে। ভেরি গুড। তাহলে আমরা বলতে পারি তো যে হায়ার দ্য জেনারেশন অফ দ্য ফ্লোরোকুইনোলনস, মোর ইজ দ্য গ্রাম পজিটিভ কভারেজ, বলতে পারি। আচ্ছা, এবার ফ্লোরোকুইনোলনের যদি আমরা মেকানিজম অফ অ্যাকশন দেখি তাহলে আমরা কি বলতে পারি? ফ্লোরোকুইনোলন ব্যাকটেরিসাইডাল না ব্যাকটেরিওস্ট্যাটিক? ব্যাকটেরিসাইডাল। ভেরি গুড। কেন ব্যাকটেরিসাইডাল?
যেহেতু এরা ব্যাকটেরিয়াকে ডাইরেক্টলি কিল করছে, তাই তো? আচ্ছা, এবার ফ্লোরোকুইনোলন কিভাবে ব্যাকটেরিয়াকে কিল করছে? ফ্লোরোকুইনোলনের কি প্রভাব ব্যাকটেরিয়াল সেল ওয়ালের ওপরে নাকি অন্য কোনো জায়গায়? ভেরি গুড, ব্যাকটেরিয়ার ডিএনএর ওপরে। ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হতে দেয় না তো বিটাল একটা অ্যান্টিবায়োটিক, সেটা নিয়ে তো আজকে আমরা আলোচনা করছি না, আমরা ফ্লোরোকুইনোলন নিয়ে আলোচনা করছি। ফ্লোরোকুইনোলনের প্রভাব হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএর ওপরে, অর্থাৎ ইট অ্যাক্টস অন ব্যাকটেরিয়াল ডিএনএ, তাই তো? আচ্ছা, এবার এই যে ব্যাকটেরিয়াল ডিএনএ যেটা বলছি, এই ব্যাকটেরিয়াল ডিএনএটা কেমন হয়? সার্কুলার হয়, তাই না? আচ্ছা, সার্কুলার হয়। এই ব্যাকটেরিয়াল ডিএনএটা যে সার্কুলার হয়, যে কোনো ডিএনএ আমরা যদি দেখি তার যদি রেপ্লিকেশন করাতে হয় তাহলে কি করতে হবে? তার দুটো স্ট্র্যান্ডকে আলাদা করতে হবে, তাই তো? দুটো স্ট্র্যান্ড যদি আলাদা না করা যায় তাহলে কি ব্যাকটেরিয়াল ডিএনএ রেপ্লিকেশন সম্ভব? সম্ভব না। তাহলে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে এমন কোন ধরনের এনজাইম রয়েছে, এমন কোন গ্রুপস অফ এনজাইম রয়েছে যারা দুটো স্ট্র্যান্ডকে আলাদা করতে পারে? না না না, একটু চিন্তা করে বলো, আমি কি বলেছি? ভেরি গুড, ডিএনএ হেলিকেসেস। ডিএনএ হেলিকেসেস হচ্ছে এমন এক ধরনের গ্রুপ অফ এনজাইম, এই যে ছবিটা চিন্তা করো, যারা দুটো স্ট্র্যান্ডকে আলাদা করে দিতে পারে, তাই না? মনে পড়েছে? আর এই ডিএনএ হেলিকেসেস যেহেতু দুটো স্ট্র্যান্ডকে আলাদা করে দিতে পারে, তাহলে কি আমরা বলতে পারি যে এরা ডিএনএ রেপ্লিকেশনের জন্য এসেনশিয়াল? দে আর এসেনশিয়াল ফর ডিএনএ রেপ্লিকেশন, বলতে পারি তো? এবার এই ব্যাকটেরিয়াল ডিএনএ যেটা রয়েছে সেটা তো সার্কুলার ডিএনএ। এবার যত এই ডিএনএ হেলিকেসেস কি করবে, এই ডিএনএ স্ট্র্যান্ড দুটোকে আলাদা করতে লাগবে, তত নিচের দিকে কি হয়ে যাবে? ওভার টুইস্টিং হবে। এই যে ডিএনএটার যে ওভার টুইস্টিং আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে আমরা কি বলি? পজিটিভ সুপার কয়েলিং অফ ডিএনএ। ভেরি গুড, পজিটিভ সুপার কয়েলিং অফ ডিএনএ। এবার এই পজিটিভ সুপার কয়েলিং অফ ডিএনএটা হওয়াটা দরকার না দরকার না? যদি ডিএনএ রেপ্লিকেশন করতে হয় তাহলে কি করতে হবে? এই পজিটিভ সুপার কয়েলিং থেকে মুক্তি পেতে হবে, তাই না? দুটো ডিএনএ স্ট্র্যান্ডকে আলাদা হতে হবে। এই পজিটিভ সুপার কয়েলিং থাকলে হবে কি করে, তাই তো? তাহলে এই পজিটিভ সুপার কয়েলিং অফ ডিএনএ যেটা হয়েছিল এটাকে রিল্যাক্স করতে হবে, এই ওভার টুইস্টিং থেকে মুক্তি পেতে হবে। এই ওভার টুইস্টিং থেকে মুক্তি পাওয়ার জন্য যে এনজাইমগুলো কাজ করে তাদেরকে কি বলা হয়? ডিএনএ জাইরেস বলা হয়। হ্যাঁ, ডিএনএ জাইরেস তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও বুঝলাম। অ্যাকচুয়ালি এই গ্রুপ অফ এনজাইমগুলো বলে টোপো আইসোমারেজ। সেটা 2ও হতে পারে 4ও হতে পারে, তাই তো? 2ও হতে পারে 4ও হতে পারে। এই গ্রুপস অফ এনজাইমগুলোকে কি বলা হয়? এই এনজাইমগুলোকে কি বলা হয়? টোপো আইসোমারেজ, যেটা 2ও হতে পারে 4ও হতে পারে। এবার 4টা কোথায় কোথায় আমরা দেখতে পাই? গ্রাম পজিটিভের ক্ষেত্রে আমরা 4 দেখতে পাই। আর 2টাকে কোথায় দেখতে পাই? টোপো আইসোমারেজ 2 গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ দুটোর ক্ষেত্রেই থাকে। বোঝাতে পারলাম? এটা কিন্তু কোনো কনফিউশন নিয়ে এসো না, ঠিক আছে? মানে এমন বলে দিও না যে টোপো আইসোমারেজ 2 আমরা গ্রাম নেগেটিভেই দেখতে পাই। না, গ্রাম নেগেটিভে তো পাই, গ্রাম পজিটিভেও পাই, কিন্তু টোপো আইসোমারেজ 4 আমরা গ্রাম পজিটিভেই পাবো, গ্রাম নেগেটিভে পাবো না। আর এই টোপো আইসোমারেজের কাজ কি? সেটা 2ই হোক বা 4 হোক, তাদের কাজ কি? ওভার টুইস্টিংটাকে রিলিজ করা, ওভার টুইস্টিংটাকে রিল্যাক্স করা, তাই তো? অর্থাৎ তারা ডিএনএ স্ট্র্যান্ডটাকে কাটতে কাটতে যাবে এবং জুড়তে জুড়তে যাবে। তারা ডিএনএ স্ট্র্যান্ডটাকে কাটতে কাটতে যাবে এবং জুড়তে জুড়তে যাবে। যেহেতু তাদের দুখানা ডোমেন রয়েছে, একটা ডোমেন হচ্ছে ফর কাটিং আর একটা ডোমেন হচ্ছে ফর ফিক্সিং, ঠিক আছে? এবার ফ্লোরোকুইনোলন কি করছে? ফ্লোরোকুইনোলন এই টোপো আইসোমারেজের সঙ্গে সে বাইন্ড করে যাচ্ছে। এবার টোপো আইসোমারেজ কোথায় বাইন্ড করছে? ও টোপো আইসোমারেজের একটা ডোমেনকে সিলেক্ট করে নিয়ে বাইন্ড করছে। কোন ডোমেনটাকে সিলেক্ট করে বাইন্ড করছে? যে ডোমেনটা ফিক্স করছে। বোঝাতে পারলাম? তাহলে যে ডোমেনটা ফিক্স করছে তার সঙ্গে যদি ফ্লোরোকুইনোলন বাইন্ড করে, কাটিং ডোমেনটা তো ফাঁকা থেকে যাচ্ছে। তাহলে ও কি করবে? ও ডিএনএটাকে কাটতে 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 চলে যাবে, তাই তো? অর্থাৎ ডিএনএটার ফ্র্যাগমেন্টে ভাগ করে দেবে, ডিএনএটার ফ্র্যাগমেন্টেশন হয়ে যাবে। ক্লিয়ার? আর ডিএনএটার যত ফ্র্যাগমেন্টেশন হয়ে যাবে কি হয়ে যাবে? সেলটার মৃত্যু ঘটবে। এবার প্রশ্ন হচ্ছে, লোয়ার জেনারেশন ফ্লোরোকুইনোলনস যেগুলো রয়েছে, অর্থাৎ ওফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন বা নরফ্লক্সাসিন,
এদের গ্রাম নেগেটিভ কভারেজটা আছে, বুঝলাম, ভালো, কিন্তু গ্রাম পজিটিভ কভারেজটা অত ভালো না। কেন? কারণ তাদের প্রধান কাজটা কার উপরে? টোপোআইসোমারেজ 2 এর উপরে, তাই না? তাই তো? আচ্ছা, তাদের সেরকম উল্লেখযোগ্য কাজ টোপোআইসোমারেজ 4 এর উপর কিন্তু নেই, সেই জন্য তাদের গ্রাম পজিটিভ কভারেজটা অতটা ভালো না। ক্লিয়ার? কিন্তু যত জেনারেশন বাড়বে ফ্লোরোকুইনোলনের, অর্থাৎ 3rd জেনারেশন 4th জেনারেশন, অর্থাৎ আমরা যদি লিভোফ্লক্সাসিন দেখি, আমরা যদি মক্সিফ্লক্সাসিন দেখি, সেখানে আমরা কি দেখব? তাদের তো ডিএনএ জাইরেজের উপরে কাজ আছে, অর্থাৎ টোপোআইসোমারেজ 2 এর উপরে কাজ আছে, তার পাশাপাশি তাদের টোপোআইসোমারেজ 4 এর উপরেও কাজ আছে, তাই না? সেই জন্য তারা গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ দু ধরনের ব্যাকটেরিয়ার ওপরেই তাদের প্রভাব বিস্তার করে। ক্লিয়ার? তাহলে আমরা যে এই 1 ঘন্টা ধরে 1 ঘন্টা 1 মিনিট ধরে যে আমরা কন্টিনিউয়াস বকবক করে গেলাম, আমাদের কাছে কি মেকানিজম অফ অ্যাকশন অফ ফ্লোরোকুইনোলন পুরোটা পরিষ্কার হলো? তাহলে ফ্লোরোকুইনোলনের আইডিয়া আমরা পেলাম। ফ্লোরোকুইনোলন ক্লাস অফ অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে যে বিভিন্ন জেনারেশন আছে সেটা আমরা বুঝলাম। কোন জেনারেশনের মধ্যে কোন ফ্লোরোকুইনোলন পড়ে সেটা আমরা বুঝলাম, এবং কোন কোন জেনারেশনের ফ্লোরোকুইনোলনের গ্রাম নেগেটিভ কভারেজ বেশি অ্যাজ কম্পেয়ার টু গ্রাম পজিটিভ কভারেজ সেটা বুঝলাম। লোয়ার জেনারেশনের, অর্থাৎ 1st এবং 2nd জেনারেশনের, তাই তো? আর কোন জেনারেশন অফ ফ্লোরোকুইনোলনসের গ্রাম পজিটিভ কভারেজটা বেশি সেটা বুঝলাম। হায়ার জেনারেশন, অর্থাৎ 3rd জেনারেশন এবং 4th জেনারেশন, সেটা বুঝলাম, এবং তাদের মেকানিজম অফ অ্যাকশনটা বুঝলাম। লোয়ার জেনারেশন ফ্লোরোকুইনোলন কিভাবে ব্যাকটেরিয়াকে কিল করে, আর হায়ার জেনারেশন ফ্লোরোকুইনোলন কিভাবে ব্যাকটেরিয়াকে কিল করে সেটা বুঝলাম। লোয়ার জেনারেশন ফ্লোরোকুইনোলন যেগুলো রয়েছে তাদের প্রভাব কার উপরে বেশি? টোপোআইসোমারেজ 2 না টোপোআইসোমারেজ 4? টোপোআইসোমারেজ 2 এর উপরে লোয়ার জেনারেশন ফ্লোরোকুইনোলনসের প্রভাব বেশি। আর হায়ার জেনারেশন ফ্লোরোকুইনোলনস যেগুলো রয়েছে তার প্রভাব কার উপরে বেশি? সত্যি কি তাই? ভেরি গুড, দুটোর উপরেই কাজ করে, টোপোআইসোমারেজ 2 এবং টোপোআইসোমারেজ 4 এর উপরে, দুটোর উপরেই কাজ করে, তাই না? বোঝাতে পারলাম? এই জন্য হায়ার জেনারেশন অফ ফ্লোরোকুইনোলনের স্পেকট্রামটা অনেক বেশি। তাহলে তোমাকে যদি বলা হয়, আমি যদি স্পেকট্রাম দেখি, কার স্পেকট্রাম বেশি ব্রড, হায়ার জেনারেশন ফ্লোরোকুইনোলন না লোয়ার জেনারেশন ফ্লোরোকুইনোলন? হায়ার জেনারেশন ফ্লোরোকুইনোলনের স্পেকট্রামটা অনেক বেশি, অনেক বেশি ব্যাকটেরিয়ার উপরে, গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ পুরোটার উপরেই তারা কাজ করছে। ক্লিয়ার? তাহলে আমাদের কাছে কি এই জিনিসটা পুরোটা পরিষ্কার হয়েছে? আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে জিজ্ঞেস করছি, আজকে যারা যারা সেশনে আছে, 1 ঘন্টার এই যে আমাদের আলোচনা যেটা আজকে হলো, এটা কি সবার কাছে পরিষ্কার? এখন সিপ্রোফ্লক্সাসিনও ব্যবহার হয়, ওফ্লক্সাসিনও ব্যবহার হয়, লিভোফ্লক্সাসিনও ব্যবহার হয়, সবকিছুই ব্যবহার হয়। ইট ডিপেন্ডস অন দ্য প্রেফারেন্স অফ দ্য ডক্টর, ডক্টর কোথায় ব্যবহার করবে। আজকে ধরো কারোর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে, ঠিক আছে? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আমরা যেটা দেখি যে মেজরিটি অফ দ্য কেসেস গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বেশি থাকে। ধরো ইকোলাই, ঠিক আছে, ইকোলাইয়ের প্রভাব বেশি আছে, সেখানে কি করতে, কি ডাক্তারবাবু কি করবেন? সেখানে আমরা কি করি? আমরা সাধারণত ওফ্লক্সাসিন বেশি প্রেফার করি, ঠিক আছে? ধরো কেউ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে এসছে, সেখানে কি আমার ওফ্লক্সাসিন বেশি প্রেফার হবে না হায়ার জেনারেশন ফ্লোরোকুইনোলন প্রেফার হবে, যেখানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আমরা বেশি দেখতে পাবো, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি আমরা পাবো, ঠিক আছে, স্টেফাইলোকক্কাস অরিয়াস পাবো। হ্যাঁ, তার মানে কি গ্রাম নেগেটিভ থাকে না? গ্রাম নেগেটিভও থাকে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি থাকে, মোরাক্সেলা ক্যাট্রালিস থাকে, কিন্তু গ্রাম পজিটিভ কভারেজটাও আমার দরকার গ্রাম নেগেটিভের পাশাপাশি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি গ্রাম পজিটিভ, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা গ্রাম নেগেটিভ, মোরাক্সেলা ক্যাট্রালিস গ্রাম নেগেটিভ, স্টেফাইলোকক্কাস অরিয়াস গ্রাম পজিটিভ। তাহলে আমার সেক্ষেত্রে কোন জেনারেশনে আমি বেশি হব? হায়ার জেনারেশনে। বোঝাতে পারলাম? দেখো, সবগুলোই দরকার, যে ক্ষেত্র বিশেষে যেটা ব্যবহার করতে হবে। ধরো স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, যেখানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার প্রভাব অনেক বেশি, স্টেফাইলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনেস, ঠিক আছে, এগুলো হচ্ছে স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনের জন্য রেসপন্সিবল। দিস আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া।
তাহলে আমি সেখানে আদৌ ফ্লোরোকুইনোলন ব্যবহার করব, নাকি আমি অন্য ক্লাস অফ অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করব যাদের গ্রাম পজিটিভ কভারেজ আরও বেশি? সেটা ডিপেন্ড করবে ডক্টরদের উপরে। আমরা সেখানে ডিসাইড করবো যে আমরা কোনটা ব্যবহার করব। বোঝাতে পারলাম? সবগুলোই ব্যবহার হয়, সবগুলোই ব্যবহার হয় ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন, ডিপেন্ডিং আপন দ্য কেস। ক্লিয়ার? ওকে বোঝাতে পারলাম? স্যার। আচ্ছা, তাহলে আমরা কি আজকের সেশনটা এখানে শেষ করি? কনসেপ্টটা অ্যাবসলিউটলি ক্লিয়ার তোমাদের কাছে? সবার কাছে ক্রিস্টাল ক্লিয়ার? আমি বারবার জিজ্ঞেস করছি, হ্যাঁ স্যার। পরের দিন বোঝাতে হবে কিন্তু এরকম করে। পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো তাহলে এই সেশনটা এখানে শেষ করছি।